গল্পের নাম যে পাখি মন বোঝে না। লেখিকা মুন্নি আক্তার প্রিয়া। পর্ব ৩। আমি জীবনে শেষ কবে এভাবে এতটা অবাক হয়েছি ঠিক মনে করতে পারছি না। পায়ের নিচের মাটিটাকেও ভীষণ শূন্য শূন্য আর ফাঁকা ফাঁকা লাগছিল। রাহাত ভাই তখনও স্থির আমার চোখের দিকে তাকিয়ে আছে। তার চোখে মুখে উত্তর জানার আকাঙ্ক্ষা। কিন্তু আমার মাথা তো ফাঁকা হয়ে আছে। তিনি হয়তো আমার মুখাবয়ব দেখেই বিষয়টা আন্দাজ করতে পেরেছেন। তাই একটু নড়েচড়ে দাঁড়িয়ে মুখটা গম্ভীর করে বললেন, ঠিক আছে, এখনই কোনো উত্তর দিতে হবে না। রাতে ভাবো। সকালে আমাকে উত্তর জানাবে গু। তিনি চলে যাওয়ার পরও আমি থম মেরে দাঁড়িয়ে আছি। বোঝার চেষ্টা করছি এটা স্বপ্ন ছিল নাকি দুঃস্বপ্ন। আমি তো দুঃস্বপ্নতেও কখনো রাহাত ভাইকে নিয়ে ভাবিনি। অনেক চেষ্টা করেও মাথা থেকে বিষয়টা বের করতে পারছিলাম না। লাইট অফ করে বিছানায় আকাশমুখী হয়ে শুয়ে শুয়ে ভাবতে লাগলাম, রাহাত ভাইয়ের আসলে হয়েছেটা কি? তিনি কেন আমাকে বিয়ে করতে চাচ্ছেন? আমাকে তো তিনি সহজেই করতে পারেন না। তাহলে হঠাৎ কেন এই সিদ্ধান্ত? এরকম হাজারো চিন্তা করতে করতে কখন ঘুমিয়ে গেছি আমি নিজেও জানি না। সকালে ঘুম ভেঙেছে হিদির দরজা ধাক্কানোর শব্দে। অনেক রাত করে ঘুমিয়েছিলাম বলে আজ উঠতেও দেরি হয়ে গেল। আমি বিছানায় বসেই চিৎকার করে বললাম, আসছি। ফোনের সময় দেখলাম ক্লাস শুরু হতে আর ৪৫ মিনিট বাকি আছে। আমি তড়িঘড়ি করে উঠে আগে ওয়াশরুমে চলে গেলাম। কোনোরকম ফ্রেশ হয়ে ও কলেজের ইউনিফর্ম পরে রুম থেকে বের হয়েছি। চাচিমনি দেখি খাবারের প্লেট নিয়ে দাঁড়িয়ে আছে। আমি ব্যস্ত হয়ে বললাম, খাব না চাচিমনি? সময় নেই গু। এই ডিমটুকু খা গু। বলে চাচিমনি মুখের ভেতর প্রায় আস্ত একটা সেদ্ধ ডিম ঢুকিয়ে দিলেন। মুখ ভর্তি ডিম নিয়েই আমি বাইরে চলে এলাম। দেখি যে রাহাত ভাইয়ের কালো রঙের গাড়িটা আজও দাঁড়িয়ে আছে। লুকিং গ্লাসে আমাকে দেখেই বোধ হয় তিনি বামদিকের দরজাটা খুলে দিলেন গতকালের মতোই। আমার বুঝতে বাকি রইল না যে তিনি কি চান। আমি চুপচাপ গাড়িতে উঠে বসলাম। অনেক কষ্টে মুখের ডিমটুকু শেষ করে তাকে তার উত্তর দিতে যাব, তার আগেই তিনি পানির বোতল এগিয়ে দিয়ে বললেন, আগে পানি খাও। খাবার গলায় আটকে যাবে গু। এই লোক নির্ঘাত আমাকে অবাক করার প্রতিযোগিতায় নেমেছে। যে ব্যক্তি কিনা পারে না শুধু আমাকে খুন করে সে দিচ্ছে এখন পানি এগিয়ে। এত পরিবর্তন! আমি পানি পান করার পর তিনি নিজেই বললেন, এখন কোনো উত্তর দিতে হবে না। হাতে সময় কম। তোমার জন্য আমাকেও আজ দেরি করে বের হতে হয়েছে। তোমার কলেজ ছুটির পর আমি অপেক্ষা করব বাইরে। এখন সিট বেল্ট বেঁধে নাও। গাড়ি স্পিডে চালাবু। আমি হাঁ করে তার দিকে তাকিয়ে আছি। এই মানুষটা আমাকে আগে কখনো কলেজেই দিয়ে আসতে যায়নি আর আজ কিনা সে ছুটির পর আমাকে আনতে যাবে উত্তরের জন্য। আমায় এভাবে নির্বিকার দেখে রাহাত ভাই নিজেই কিছুটা ঝুঁকে কাছে এসে সিট বেল্টটা পরিয়ে দিলেন। আমার এবার নিঃশ্বাস আটকে আসার উপক্রম। এটা কি আসলেই রাহাত ভাই? নাকি তার রূপ ধরে অন্য কেউ এসেছে? আমাকে পৌঁছে দিয়ে তিনি চলে গিয়েছেন অফিসে। গতকাল রাত থেকে এখন পর্যন্ত বারবার এত বেশি অবাক হচ্ছি যে একসাথে এত ডোজ নিতে পারছি না। আজ সারাটা দিন আমি ক্লাসেও চুপচাপ রইলাম। বন্ধুরা হাজারবার জিজ্ঞেস করার পরও আসল কারণটা বলিনি। কেননা আমার মনে হয় ওরা নিজেরাও এত শক নিতে পারবে না। যেহেতু রাহাত ভাই বলেছিল আজ তিনি আসবেন, তাই আমি আজ ছুটির পর ওদের রেখে আগেই বের হয়ে গেছি। বাইরে গিয়ে দেখি তিনি অলরেডি চলে এসেছেন। আমি দ্রুত গিয়ে চোরের মতো গাড়িতে উঠে বসলাম। কারণ কে আবার কি ভেবে বসে থাকে বলা তো যায় না। তিনি গাড়ি স্টার্ট দিলেন চুপচাপ। ভালো মন্দ কোনো কিছুই জিজ্ঞেস করলেন না। একটা ঠান্ডা জুসের বোতল এগিয়ে দিলেন। আমি আবারও অবাক হয়ে তাকিয়ে আছি। তিনি রাস্তার দিকেই তার দৃষ্টি স্থির রেখে বললেন, নাও। গরমের মধ্যে ভালো লাগবে গুই। আমি জুসটা হাতে নিয়ে চুপচাপ বসে আছি। তার এত কেয়ার আর নেওয়া যাচ্ছে না। বদহজম হচ্ছে। কারণ আমি তার যত্নে অভ্যস্ত নই। তার থেকে আমি যত্ন, আদর, ভালোবাসা এসব কিছুই কখনো পাইনি। আমার অবাক হওয়া এখনও বোধ হয় অনেকটা বাকি ছিল। তিনি হঠাৎ গাড়ির ব্যাকসিট থেকে সূর্যমুখী, লিলি আর গোলাপ ফুল দিয়ে বানানো একটা ফুলের বুকে এগিয়ে দিলেন আমার দিকে। এটা এতক্ষণ আমি খেয়ালই করিনি। অবশ্য পেছনেও তাকাইনি আমি। তবে হ্যাঁ, এবার সত্যি সত্যিই আমি জ্ঞান হারাব। ফুলে কি অ্যালার্জি আছে? তার প্রশ্ন শুনে আমি বোকার মতো করে বললাম, কি?
বাংলা বোঝো না? বুঝিউ। তাহলে এক কথা বারবার রিপিট করতে হয় কেন? আমি আর কিছু না বলে চুপ করে রইলাম। তিনি চোখমুখ কুঁচকে আমার দিকে তাকিয়ে আছেন। বললেন, নেবে নাকি ফেলে দেব? মাথা আমার এতটাই ফাঁকা হয়ে আছে যে তিনি ঠিক কী নেওয়ার কথা বলছেন ওইটাও আমার মাথাতেই নেই। পরক্ষণেই তার হাতের দিকে তাকিয়ে আমার হুঁশ ফিরল। আলগোছে ফুলগুলোকে নিয়ে আমি কোলের উপর রাখলাম। তিনি গম্ভীর হয়ে বললেন, প্রিয় ফুল কি তোমার? বেলিউ। তিনি বোধ হয় একটু আহত হলেন আমার উত্তর শুনে। অন্তত তার মুখ দেখে আমার তাই মনে হচ্ছে। তবে আমি কৌশলে একটু মিথ্যও বলেছি। বেলিফুল আমার অবশ্যই পছন্দের, কিন্তু তিনি বাকি যেই 3টা ফুল এনেছে সেগুলোও আমার প্রিয় ফুল। তিনি মুখটা গম্ভীর করে বললেন, তোমার ফেসবুকে ম্যাক্সিমাম পোস্ট সূর্যমুখী ও লিলিফুল নিয়ে শেয়ার করা। সেখান থেকেই আইডিয়া করে নিয়েছিলাম এগুলোই হয়তো তোমার প্রিয় ফুল। আর গোলাপ তো এমনিই ভালোবাসার প্রতীক। তাই সাথে গোলাপও এড করেছি। বিস্ময়ে আমার চোখ ছানা বড়া। এই লোক আমার আইডি স্টক করে? অথচ আমরা কেউ কারো সাথে ফেসবুকে এড পর্যন্ত নেই। বাসায় তো বাকি সবার সাথে চাল ভাজার মতো ফটর ফটর করে কথা বলো, আমার সামনে এলেই এরকম বোবা হয়ে যাও কেন? কথাটা তিনি একটু বিরক্ত হয়েই বললেন। আমি চট করে তাকে চমকে দেওয়ার মতো একটা প্রশ্ন করে বসলাম। আপনি কি আমাকে ভালোবাসেন? অদ্ভুত। তিনি একটুও চমকালেন না। উল্টো আমাকেই প্রশ্ন করলেন। তোমার কি মনে হয়? আমার কি মনে হবে? আপনার মন আপনি ভালো জানেন গু। তোমার মন যদি কিছু নাই জানে তবে এই প্রশ্ন কেন করলে? আপনি বললেন গোলাপ ভালোবাসার প্রতীক, তাই নাকি আমাকে গোলাপ দিয়েছেন। তার মানে তো তাহলে এটাই দাঁড়ায় যে আপনি আমাকে গু। আমি তোমাকে? আমি তোমাকে কি? রাহাত ভাই প্রশ্নটা করলেন একদম আমার চোখের দিকে তাকিয়ে। আমি রীতিমতো এসির মধ্যেও এখন তরতর করে ঘামছি। তিনি স্টিয়ারিংয়ে হাত রেখে ড্রাইভ করতে করতেই ফের প্রশ্ন করলেন। কি হলো? থেমে গেলে কেন? বলো। আমি তোমাকে কি? আমি দুহাত মুঠো করে বসে আছি। চোখমুখ শক্ত করে ফাঁকা ঢোক গিলে বললাম, আমি আপনাকে বিয়ে করতে পারব না গি। তিনি সঙ্গে সঙ্গে গাড়ি ব্রেক কষলেন। বিস্ময়াবিভূত হয়ে জিজ্ঞেস করলেন, কি বললে? আপনি আপনাকে বিয়ে করতে পারব না গি? কারণ? কারণ বলতে গেলে অনেক কারণই আছে। আবার বলতে না চাইলে কোনো কারণই নেই গি। আমি কারণটা জানতে চাই। আমি নিশ্চুপ। তিনি নিজেই বললেন, সেই কারণটা কি জীবন? ভালোবাসো ওকে তুমি? আমি অবাক হয়ে জিজ্ঞেস করলাম, আপনি জীবনকে চিনেন কিভাবে? প্রশ্নের পিঠে প্রশ্ন করবে না এখন। আমার প্রশ্নের উত্তর ছিল না এটা। বলো ভালোবাসো জীবনকে? না। ও শুধু আমার ক্লাসমেট হয়। এছাড়া আমার দিক থেকে ওর প্রতি আর কিছুই নেই গে। গুড। তাহলে আমাকে বিয়ে করতে আপত্তি কোথায় তোমার? আপনি তিনি ভ্যাবাচ্চাকা খেয়ে বললেন। আমি? আমি মানে? আপত্তিটা আপনি নিজেই গু। এ কথা কেন বললে? আমি কোনো দিক দিয়ে কম? তোমার যোগ্য নই আমি? কম না বরং অনেক বেশি। আর এতই বেশি যে আমার নাগালের বাইরে আপনি। আপনি আকাশের চাঁদ। ওই চাঁদ ছোঁয়ার দুঃসাহস আমার নেই। দিন শেষে আপনার ওই কথাটা তো তারাদের মতো জবলজবল করা সত্ত্বেও আমি আপনাদের বাড়ির আশ্রিতা। এই কঠিন সত্য আমার প্রাণ থাকতে আমি ভুলতে পারব না গে। চাঁদ যদি নিজে তোমার হাতের মুঠোয় চলে আসে? তবুও সেই চাঁদ আমার চাই না। কারণ আমার বাউন্ডারিটুকু আমি খুব ভালো করেই জানি গে। ভালোবাসলে সব প্রাচীর ভাঙা যায় প্রিয়। সমস্যা এটাই যে আমি আপনাকে ভালোবাসি না গে। রাহাত ভাই ফ্যালফ্যাল করে অনেকক্ষণ আমার দিকে তাকিয়ে রইলেন। আমার দৃষ্টি তখন জানালার বাইরে। এরপরের রাস্তাটুকু রাহাত ভাই যে কিভাবে ড্রাইভ করে বাড়িতে ফিরলেন তা বোধ করি আমরা কেউই টের পাইনি। বিকেলের পর থেকে রাহাত ভাইয়ের সাথে আমার আর দেখা হয়নি। আমিও রুম থেকে বের হইনি। সন্ধ্যার নাস্তাও হিদি রুমে নিয়ে এসেছিল, দুজনে একসাথে খেয়েছি। রাতে ক্লাসের পড়াগুলো দেখছিলাম, তখন হিদি এলো রাতে খাওয়ার জন্য ডাকতে। আমি গিয়ে দেখি সবাই ইতোমধ্যে খেতে বসে পড়েছে। চাচিমনি খাবার বেড়ে দিচ্ছে। কিন্তু রাহাত ভাই এখনও আসেনি। আমি চেয়ার টেনে বসব, তখন চাচিমনি হিদিকে জিজ্ঞেস করলেন, রাহাতকে ডাকিসনি? হিদি বলল,
ডেকেছি তো। এখনও আসছে না কেন বুঝতে পারছি না গি। এই ছেলেকে নিয়ে আমার যত জ্বালা। প্রিয়তা, যা তো মা গাধাটাকে আরেকবার ডেকে আয়। আমি মাথা নাড়িয়ে বললাম, আচ্ছা গি। রুমের সামনে গিয়ে দরজা আধ ভেজানো। তবুও নক করে বললাম, চাচিমনি খেতে ডাকে গু। তিনি উঠে এসে দরজা খুললেন। তালগাছের মতো বিশালদেহী বডিটা নিয়ে আমার সামনে দাঁড়িয়ে আছেন। আমি একবার মাথা উঁচু করে তাকিয়ে দৃষ্টি সরিয়ে নিলাম। তিনি রাশভারী কণ্ঠে বললেন, চলো ডাইনিং রুমে খেতে গিয়ে ঘটে গেল আরেক কাণ্ডকারখানা। চাচ্চু আর চাচিমনি এখনও রাহাত ভাইয়ের বিয়ে নিয়ে পড়ে আছেন। কোনো রকম ভনিতা ছাড়াই চাচ্চু বললেন, তাহলে কি ভাবলি বিয়ে নিয়ে? রাহাত ভাইয়ের কাটকাট উত্তর, করব না গি। এটাই তোর শেষ সিদ্ধান্ত? হ্যাঁ গু। ঠিক আছে। জন্ম দিয়েছি, বড় করেছি, পড়াশোনা করিয়েছি, মানুষ বানিয়েছি, এখন তো নিজেদের সিদ্ধান্ত নিজেই নিতে পারো। বাবা মায়ের তো মতামতের কোনো গুরুত্ব নেই, দাম নেই গি। ইমোশনাল ব্ল্যাকমেইল করছো কেন? ব্ল্যাকমেইল করছি না, সত্যিটা বলছি। বড় হলে যে ছেলেমেয়েরা বাবা-মাকে কদর করতে জানে না তা আমি তোমাকে দেখে এখন বুঝতে পারছি গু। চাচ্চুকে কষ্ট পেতে দেখে খারাপ লাগছে, কিন্তু আমারই বা কি করার আছে? চাচ্চু কিছুক্ষণ নির্বিকার থেকে বললেন, যাই হোক, তুমি যেহেতু ওই মেয়েকে বিয়ে করবে না তাহলে আমরা আর কাল ওই বাসায় যাচ্ছি না। কিন্তু ওরা কাল আসবে আমাদের বাড়িতে গু। কেন? আমাদের মেয়েকে দেখতে। মেয়ের বড় ভাই ডাক্তার, গত বছরই জবে জয়েন করেছে গু। আব্বু, হিদি এখনও অনেক ছোট। প্রিয়তাকে দেখতে আসবে গি। এই পর্যায়ে আমার এবং রাহাত ভাই দুজনেরই জ্ঞান হারানোর উপক্রম। রাহাত ভাই বললেন, প্রিয়তাও ছোট এখনও গো। জানি। আমাদের ফ্যামিলি ফটো দেখে ওরা প্রিয়তাকে পছন্দ করেছে। চেয়েছিল তাদের মেয়েকে আমাদের বাড়িতে দেবে আর প্রিয়তাকে তাদের ছেলের বউ করে নিয়ে যাবে। কিন্তু তুই তো আর করবি না বিয়ে গি। তাই বলে তুমি প্রিয়তার কোনো মতামত নেবে না? তুই আমার রক্ত হয়েও আমার কদর না করতে পারিস। কিন্তু আমার প্রিয়তা আমার কদর করবে। কিরে মা, করবি না? আমি নির্বিকার তাকিয়ে আছি। কি জবাব দেব? চাচ্চু নিজেই বললেন, তোর খারাপ আমি কখনো চাইব না, এটুকু বিশ্বাস তো করিস আমাকে মা। আমি ওপরপর নিচ মাথা ঝাঁকালাম। চাচ্চু বললেন, তাহলে আর কোনো সমস্যা নেই। যদি সব ঠিকঠাক থাকে তাহলে ওরা এখন শুধু আঁকটা করে রাখবে। তোর ইন্টার পরীক্ষা শেষ হলে অনুষ্ঠান করে বিয়ে হবে। আর বিয়ের পরও তোকে পড়াশোনা করাবে। তোর ভবিষ্যতের সব দায়িত্ব আমার উপর। তুই কোনো চিন্তা করিস না ঘে। পাশ থেকে চাচিমনি বললেন, ছেলেও খুব সুন্দর। তোর পাশে খুব মানাবে গু। সত্যি বলতে আমার আর জবাব দেওয়ার মতো কিছুই নেই। কি থেকে যে কি হচ্ছে আমি কিছুই বুঝতে পারছি না। কার বিয়ের কথা ছিল এখন আর কার বিয়ে নিয়ে তোর জোর চলছে। বিয়ে করা না করা নিয়ে আমার কোনো মাথাব্যথা নেই। কিন্তু মনের কোথায় যেন একটা খুঁতখুত করছে। কেন এমন হচ্ছে বুঝতে পারছি না। কিন্তু এ কথাও সত্য যে আমি চাচ্চু আর চাচিমনির মুখের উপর না বলতে পারব না। দনমনো ও মাথায় অজস্র চিন্তা নিয়ে বাইরে বেরিয়ে দেখি রাহাত ভাই অপেক্ষা করছেন। আজকে গাড়ির বাইরেই দাঁড়িয়ে আছেন। আমাকে দেখে গম্ভীর মুখে বললেন, গাড়িতে উঠে বসো। আমি চুপচাপ গাড়িতে বসলাম। রাহাত ভাইও উঠে নিজেই আমার সিট বেল্ট লাগিয়ে দিলেন। এরপর সর্বোচ্চ স্পিডে ড্রাইভ করতে লাগলেন। এদিকে ভয়ে আমার জানপ্রাণ যায় অবস্থা। আমি চিৎকার করতে করতে বলছি, আস্তে গাড়ি চালান। মরবেন নাকি? আস্তে চালান বলছি। আর এদিকে কোথায় যাচ্ছেন? আপনার অফিস, আমার কলেজ কোনোটাই তো এদিকে না গিয়ে। না তিনি গাড়ি আস্তে চালাচ্ছেন আর না তিনি আমার কথার কোনো জবাব দিচ্ছেন। প্রায় ২০ মিনিট পর এই ঝড় থামল। তিনি ব্রেক করার সাথে সাথে মনে হলো জানে পানি ফিরে পেয়েছি। আমি স্থির হওয়ার চেষ্টা করলেও তিনি স্থির হলেন না। প্রায় হুঙ্কার ছুঁড়ে বললেন, তুমি আগে থেকেই জানতে এসব? এজন্যই আমাকে রিজেক্ট করেছ? আমি ঘাবড়ে গিয়ে বললাম, কোন সব? তোমার বিয়ের কথা গু। আমি কিছুই জানতাম না গি। মিথ্যা কথা বলবে না একদম আমার সাথে গু। বলেই তিনি কিছু ছবি আমার দিকে ছুঁড়ে মারলেন। একটা ছবি এসে পড়েছে আমার কোলের উপর। ডাক্তারের সাদা ইউনিফর্ম পরনে, গলায় স্টেথোস্কোপ।
বেশ লম্বাচোরা রাহাত ভাইয়ের মতো, কিন্তু মুখটা রাহাত ভাইয়ের মতো গম্ভীর নয়, হাসি হাসি। অদ্ভুত। এই ছেলের মাঝে আমি রাহাত ভাইকে কেন খুঁজছি? ভালো লেগেছে ওকে? প্রশ্ন শুনে আমি একটু থমকালাম। জিজ্ঞেস করলাম, কে উনি? ড্রামা করবে না খবরদার। নিজের হবু বরকে এখন চিনতে পারছ না? আমি ওনাকে দেখিনি আগে গু। ছবিও না? না গি। কিন্তু ঠিকই ঠ্যাং করতে করতে আক্ত করতে রাজি হয়ে যাবে। হবে না রাজি? আমি এবারও নিরুত্তর। তিনি প্রায় ধমকের সুরে বললেন, কি হল? কথা বলছ না কেন এখন? বিয়ে করবে ওই ছেলেকে? চাচ্চু আর চাচিমনি যা চাইবে তাই হবে গু। মানে কি? জীবনটা কি মগের মুল্লুক নাকি? জীবন তোমার, সিদ্ধান্ত তোমার গু। কিন্তু এই জীবনটা টিকে আছে তাদের উসিলাতেই। আল্লাহ তাদের উসিলায় আমাকে সুন্দর একটা জীবন দিয়েছে, নতুন পরিবার দিয়েছে, ভালো খাচ্ছি, পড়ছি, পড়াশোনা করছি। সেই আমি কিভাবে তাদের ইচ্ছের বিরুদ্ধে যাব? আর কেনই বা যাব? এমন তো না যে তারা জারারতার হাতে আমাকে তুলে দিতে চাচ্ছে। আবার এমনও নয় যে আমি কাউকে ভালোবাসি গু। আমি তাহলে বাসায় বলি, আমি তোমাকে ভালোবাসি, বিয়ে করতে চাই? না গি। না কেন? তারা যদি মনে করত আপনার সাথেই আমার বিয়ে দেবে তাহলে আমাদের জন্য আলাদা আলাদা পাত্রপাত্রী খুঁজত না। তারা আমাদের নিয়ে কখনো এভাবে ভাবেনি। এমনকি আমি নিজেও না। আমার জানামতে আপনার মনেও এমন কিছু ছিল না। হঠাৎ করে আপনার কি হলো কে জানে? যাই হোক, আমি অনুরোধ করব, শুধু শুধু বিষয়টাকে জটিল করবেন না। চাচ্চু চাচিমনি যা চাচ্ছে তা করতে দিন গু। বাহ! আর আমার কি হবে? নিজের পছন্দে বিয়ে করুন অথবা ওই মেয়েকেই বিয়ে করুন গো। ওই মেয়েকে আমি বিয়ে করব না। আর আমার পছন্দ তুমি গু। আমি চটজলদি কথা ঘোরাতে বললাম। ক্লাসে যাব। দেরি হয়ে যাচ্ছে গু। তিনি রাগে স্টিয়ারিংয়ের উপর হাত মুষ্টিবদ্ধ করে বাড়ি দিয়ে বললেন, এখানে আমার জীবনমরণ এর হিসাব হচ্ছে। আর তুমি আছো তোমার ক্লাস নিয়ে? আমি একটু ভীতু কণ্ঠে বললাম, ক্লাস টেস্ট আছে আজ। তিনি রাগেজিদ্দে গাড়ির দরজা খুলে দিয়ে বললেন, যাও। ক্লাস করো, গিয়ে যাও। কেমন অদ্ভুত লোক! এমন জায়গায় গাড়ি থামিয়েছে যেই রাস্তা আমি চিনিই না। আশেপাশে দোকানপাট, গাড়ি, মানুষ কিছুই নেই। আমি যাব কিভাবে? তবে সে যখন এত কিছু না ভেবেই আমাকে এভাবে একা তাড়িয়ে দিচ্ছে তাহলে বেশ। গুগল ম্যাপ থাকতে আর চিন্তা কিসের? আমি গাড়ি থেকে 2 পা দিয়ে নামতেই পা দপ করে পড়েছে কাদার ভেতর। সারে সর্বনাশ একদম যাকে বলে। উনি গাড়ি থামানোর আর জায়গা পায়নি? একদম কাদার পাশেই থামাতে হলো। গা স্যাঁতসেঁতে করছে এখন আমার। নড়তে চড়তেও পারছি না। এই অবস্থায় আমি হাঁটব কি করে? পা দুটো একদম কাদাতে ডুবে গেছে। আমাকে এভাবে ঝিম মেরে বসে থাকতে দেখে রাহাত ভাই হয়তো কিছু আন্দাজ করতে পেরেছেন। জিজ্ঞেস করলেন, এনিথিং রং? আমি নীরব হয়ে বসে আছি। তিনি গাড়ি থেকে নেমে আমার সামনে এসে দাঁড়ালেন। কোমরে দুহাত গুজে আমার পায়ের দিকে তাকিয়ে আছেন। দীর্ঘশ্বাস নিয়ে বললেন, চুপ করে বসে থাকো ঘু। আমি কাঠের পুতুলের মতো চুপ করে বসেই আছি। তিনি গাড়ি থেকে একটা পানির বোতল নিয়ে এসেছেন। আমি হাত বাড়ালাম বোতলটা নেওয়ার জন্য। তিনি হাঁটু মুড়ে রাস্তায় বসে নিজের হাতে ডলে ডলে পানি দিয়ে কাদাগুলো ধুয়ে দিচ্ছেন। এই পর্যন্ত তিনি আমাকে যতবার অবাক করেছেন সবচেয়ে বেশি অবাক বোধ আমি আজ হয়েছি। আমি কল্পনাও করিনি তিনি আমার পায়ে হাত দিয়ে কাদা পরিষ্কার করে দেবেন। ভেবেছিলাম পানির বোতল আমাকে দিয়ে বলবেন পা ধুয়ে নিতে। পা পরিষ্কার করা শেষ হলে পকেট থেকে টিস্যু বের করে আগে পা মুছে দিলেন আমার। এরপর জুতাগুলো মুছে দিয়ে পরিয়ে দিলেন। যদি সত্যি বলি তাহলে আজ শুধু আমি অবাকই হইনি বরং অনেক বেশি ইমপ্রেসও হয়ে গেছি। খালি পানির বোতলটা গাড়িতে রেখে তিনি ড্রাইভিং সিটে এসে বসলেন। গাড়ি স্টার্ট দিয়ে গান ছাড়লেন। গানের সঙ্গে সঙ্গে আবার তাল মিলিয়ে গাইছেন। শীতে পারব না হারানোর ব্যথা। বলে তো দিয়েছি আমি হৃদয়ের কথা গু। আচ্ছা, লাইনটা কি তিনি কোনোভাবে আমাকে ডেডিকেট করলেন? আজ সেই শুভ দিন কিংবা অশুভ দিন যেটাই বলি না কেন, মূল কথা হলো আমাকে পাত্রপক্ষ দেখতে আসার দিন। বাড়িতে আজ তাই বিরাট আয়োজন। চাচিমনি রান্নার কাজে ব্যস্ত। তাকে সাহায্য করতে ছোট চাচিমনিও এসেছেন। সিনথিয়া আপু এসেছে আমাকে সাজিয়ে দিতে।
আমাকে দেখতে আসার বিষয়টা এখনও ঠিকমতো আমারই হজম হয়নি। তাই বন্ধুদেরও কিছু জানানো হয়নি এখনো। বাইরের মানুষজনও জানে না কিছু। চাচিমনি বলতে নিষেধ করেছেন। এতে নাকি মানুষের নজর লাগে। একই চাচিমনির আফসোসের শেষ নেই যে না জানি কার নজরে তার ছেলেটা বিগড়ে গিয়ে এখন বিয়ে করতে চাচ্ছে না। আমার কাছে একটা গোপন তথ্য আছে। চাচিমনি গোপনে কবিরাজ খুঁজছেন এটা জানার জন্য যে কেউ আবার সত্যি সত্যি তাবিজ করে রাহাত ভাইয়ের বিয়ে আটকে রেখেছে কিনা। চাচিমনিকে কিন্তু একদম সেকেলে বলা যাবে না। তিনি খুব স্মার্ট। তীক্ষ্ণ তার বুদ্ধি। শুধু ছেলের টপিক এলেই তিনি কেন জানি গানহীন হতবুদ্ধি হয়ে যান। যাই হোক, এত ব্যস্ততার মাঝে রাহাত ভাইয়ের কোনো খবর নেই সকাল থেকেই। চাচ্চু এবং চাচিমনি দুজনই তাই ভীষণ রেগে আছে রাহাত ভাইয়ের উপর। তাদের ভাষ্যমতে রাহাত ভাই একটা স্বার্থপর, অকৃতজ্ঞ এবং কাণ্ডজ্ঞানহীন ছেলে। প্রিয়তা, তুমি এই মেরুন জামদানিটা পরবে? আমি আবোলতাবোল কি ভাবছিলাম ঠিক মনে নেই। সিনথিয়া আপুর প্রশ্নে হুঁশ এল। বললাম, শাড়িটা তো বেশ সুন্দর গু। তাই না? এটা আমার শাড়ি। একদম নতুন। এখনও ভাঁজও খুলিনি। তুমিই আজ শাড়িটা পরে উদ্ভাবন করক। সে কি আপু? তা আবার হয় নাকি? তুমি এই শাড়ি রেখে দাও। আমি চাচিমনির অন্য একটা শাড়ি পরে নেবগু। এত কথা বলো কেন? আমি যা বলেছি তাই হবে। ওকে। ওকে। সিনথিয়া আপু হেসে ফেল। আমার গালে হাত রেখে বলল, তুমি এত মিষ্টি কেন বলো তো? আমি শিওর আজই ওরা তোমাকে বাড়িতে নিয়ে যেতে চাইবে গু। কিন্তু আমি তো যাব না। এখানেই থাকবু। সিনথিয়া আপুর হাসি হাসি মুখটা হঠাৎ করেই কেমন যেন মলিন হয়ে গেল। ম্লান হেসে বলল, প্রিয়তা, তুমি কি জানো ওই বাড়ির প্রত্যেকে শুধু তোমার ছবি দেখেই তোমাকে পছন্দ করে ফেলেছে? এমনকি ছেলে নিজেও। প্রথমে ছেলে রাজি হতে চায়নি বয়সের এত গ্যাপের জন্য। কিন্তু যখন তোমার ছবি দেখেছে তখন সঙ্গে সঙ্গে রাজি হয়ে গেছে। আমার বিশ্বাস, তারা যখন তোমাকে সরাসরি দেখবে তখন তাদের মুগ্ধতা কয়েক গুণ বেশি বেড়ে যাবে। আগদের সাথে কাবিনও করতে চাইতে পারে। আর বিয়েটা কিন্তু দুদিনের জন্য নয়। আমি জানি তোমার জীবনে চাচ্চু ও চাচিমনির অবদান অনেক বেশি। এই ঋণ হয়তো তুমি কখনো শোধও করতে পারবে না। কিন্তু তাই বলে নিজের ইচ্ছের বিরুদ্ধে বিয়েতে রাজি হয়ো না। প্রয়োজনে আরও সময় নাও। চাচ্চু কখনো তোমার মতের বিরুদ্ধে কিছু করবে না। তবে এই ছেলে যে খারাপ আমি কিন্তু তাও বলছি না। অবশ্যই এটা তোমার জন্য একটা বেস্ট অপশন। তবুও তোমার পার্সোনাল কোনো পছন্দ থাকতে পারে। এজন্যই আজ এতগুলো কথা বললাম তোমায়। হুটহাট কোনো ডিসিশন নিও না গে। আমার কোনো পছন্দ নেই আপু। আমি চাচ্চুকে ভরসা করি। আপু হেসে বলল, বেশ। তাহলে তো ভালোই। আপু আমাকে শাড়ি পরিয়ে খুব সুন্দর করে সাজিয়ে দিয়েছে। আয়নার সামনে দাঁড়ানোর পর সত্যিই একদম বুবু লাগছিল। সিনথিয়া আপুর হাতের কাজ খুব সুন্দর। সাজ ভালো লেগেছে? জিজ্ঞেস করল সিনথিয়া আপু। খুব। চাচিমনির ডাক শুনে সিনথিয়া আপু চলে গেল। এদিকে হিদির প্রশংসার ঝুলি যেন শেষই হচ্ছে না। ঠিক তখন আমাকে ও হিদিকে অবাক করে দিয়ে সারাদিন লাপাত্তা থাকা রাহাত ভাই সোজা রুমে ঢুকলেন। চোখমুখ খুব শান্ত ও স্বাভাবিক। নিষ্পলকভাবে আমাকে দেখছে। কিছুটা জড়তা কাজ করছিল আমার এই মুহূর্তে। আমি তার দিকে তাকিয়ে থাকতে পারছিলাম না। হিদি খুব আশা নিয়ে রাহাত ভাইকে জিজ্ঞেস করল, ভাইয়া, প্রিয়তা আপুকে কেমন লাগছে দেখতে? পরীর মতো। তার মুখে আমার প্রশংসা। বিষম খাওয়ার উপক্রম আমার। হিদি এবার শাড়ির আঁচল দিয়ে আমার মাথায় ঘোমটা দিয়ে বলল, আর এখন কেমন লাগছে ভাইয়া? রাহাত ভাই বিন্দুমাত্র সময় না নিয়েই বললেন, রাহাতের বুবু লাগছে গি। এবার আমার নাকমুখ দিয়ে সত্যিই বিষম উঠে গেছে। হিদি হা করে তাকিয়ে আছে রাহাত ভাইয়ের দিকে। চাচিমনিও রুমে এলো তখন। রাহাত ভাইকে সারাদিন পর দেখে রাগ দেখানোর পরিবর্তে একদম আইসক্রিমের মতো গলে গিয়ে বললেন, বাবু, কখন এসেছিস তুই? যা যা বসার ঘরে যা। মেহমানরা সব চলে এসেছে গু। রাহাত ভাই বিনা বাক্য ব্যয় চলে গেলেন। চাচিমনি আমার ব্যক্তিক অবস্থা দেখে পানি এগিয়ে দিয়ে হিদিকে বকতে বকতে বললেন, মেয়েটা এভাবে বিষম খেয়ে কাশছে আর তুই হাদারামের মতো মুখ হা করে দাঁড়িয়ে আছিস। হিদি কাচুমুচু করছে। নিজের কানকেও হয়তো মেয়েটা সন্দেহ করছে এখন।
যাওয়ার আগে চাচিমনি হিদিকে বলে গেলেন, আমি ডাক দিলে প্রিয়তাকে নিয়ে ড্রয়িং রুমে আসবি। হিদি মাথা নাড়িয়ে বলল, আচ্ছা গি। এরপর রুম ফাঁকা হওয়ার পর হিদি আমাকে চেপে ধরে বলল, আপু, ভাইয়া কি বলেছে শুনেছ তুমি? আমি মিথ্যা বললাম, না তো। কি বলেছে? ভাইয়া বলেছে তোমাকে নাকি ভাইয়ার বুবু লাগছে গি। ওহ, তাই নাকি? মজা করে বলেছে তাহলে গি? অসম্ভব ব্যাপার। আমার ভাইয়ার মতো এমন রসকসহীন একটা মানুষ এরকম রসিকতা করতেই পারে না। সত্যি করে বলো তো, তোমাদের মধ্যে কি কোনো সম্পর্ক আছে? আর এজন্যই কি ভাইয়া অন্য কাউকে বিয়ে করতে চাচ্ছে না? কী সব যাতা বলছিস হিদি? তোর মাথাটা কি খারাপ হয়ে গেছে পুরো? ওনার সাথে যদি আমার সম্পর্ক থাকত তাহলে কি আমি রাজি হতাম অন্য কাউকে বিয়ে করতে? আমি তো এই হিসাবটাই মেলাতে পারছি না। পারবিও না, কারণ ম্যাথে তুই আমার চেয়েও দুর্বল গো। আপু, তুমি কিন্তু এখন পার্সোনাল অ্যাটাক করছো। এই বিষয়ে আর একটা ফালতু কথা বললে মায়েরও খাবি। সো তোর জন্য এটা ভালো হয় যে চুপ করে থাকু। হিদির ভাবসাব চুপ থাকার মতো না। ওর মাথায় একবার কিছু ঢুকলে ওইটার নাড়িনক্ষত্র বের না করা পর্যন্ত ক্ষান্ত হয় না। তবে এবার আর বেশি বাড়তে পারেনি। তার আগেই চাচিমনির ডাক এসেছে। অনিচ্ছা সত্ত্বেও হিদি দমে গেল। আমাকে নিয়ে গেল ড্রয়িং রুমে। ঘর ভর্তি মানুষজন দেখেই আমার হাত পা কাঁপছিল। তারা একেকজন আমাকে এক প্রশ্ন করছিল। কিন্তু প্রত্যেকেই খুব বিনয়ী ছিল। একজন মুরুব্বি ছেলেকে বলল, তোমার কোনো প্রশ্ন থাকলে জিজ্ঞেস করোক। পাশ থেকে পাত্রপক্ষ থেকে আসা একজন মহিলা বলল, এভাবে কি ছেলে মেয়ে সবার সামনে কথা বলবে নাকি? ওদের আলাদা কথা বলার সুযোগ করে দিলে মনে হয় ভালো হয় গি। চাচিমনি দেখলাম একমত হল। আমাদের আলাদা কথা বলার জন্য আমার রুমটাকেই বেছে নেওয়া হয়েছে। চাচিমনি আমাকে ধরে বসা থেকে উঠে দাঁড় করালেন রুমে নেওয়ার জন্য। এতক্ষণ পর্যন্ত মাথা নত করে বসেছিলাম বিধায় কতজন আর কে আছে দেখিনি। কিন্তু রুমের দিকে যাওয়ার আগেই রাহাত ভাই ঘর ভরা মানুষের সামনে খপ করে আমার হাত ধরে বললেন, প্রিয় কোথাও যাবে না গি। সবাই অবাক, এমনকি আমি নিজেও। তিনি এতক্ষণ তাহলে এখানেই ছিলেন? পাশ থেকে চাচ্চু ফিসফিস করে বললেন, এসব কি হচ্ছে রাহাত? কি বলছিস এসব? হাত ছাড় ওর। রাহাত ভাই মোটেও আমার হাত ছাড়লেন না, বরং আগের চেয়েও আরও শক্ত করে ধরে সবার উদ্দেশ্যে বললেন, আমার কোনো কথা কিংবা ব্যবহারে যদি আপনারা কষ্ট পেয়ে থাকেন তাহলে আমি শুরুতেই সরি বলে নিচ্ছি। এই বিয়ে হবে না। আপনারা আমাদের বাড়িতে এসেছেন, দাওয়াত গ্রহণ করেছেন, এজন্য আমরা কৃতজ্ঞ। তবে প্রিয় আপনাদের বাড়ির বউ হবে না গ। চাচ্চু এবার হুঙ্কার ছাড়লেন। রাহাত রাহাত ভাইয়ের সেদিকে কোনো ভ্রুক্ষেপ নেই। পাত্রের নাম দিহান। তিনি এতক্ষণ যাবৎ নীরব ছিলেন। এবার রাহাত ভাইকে প্রশ্ন করলেন, প্রিয়র উপর আপনার কিসের অধিকার? রাহাত ভাই চোখমুখ শক্ত করে ক্ষুব্ধ কিন্তু শান্ত কণ্ঠে বললেন, প্রিয়তা। ওর নাম প্রিয়তা। ও শুধু আমার জন্য প্রিয়। আমি ওকে বিয়ে করব। ও শুধু আমার প্রিয় বউ হবে গু। গল্পটা কেমন লাগলো অবশ্যই বলে যাবেন।